হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। এনআইএস ডেলে রিলেটেড দুটো বড় আপডেট আছে। প্রথম, আজকে আমি আপনাদেরকে অলরেডি জানিয়েছিলাম কি 25/6/2025 সুপ্রিম কোর্টে উড়িষ্যা এনআইএস ডেলেরদের একটা মামলা আজকে হেয়ারিং হয়ে গেছে অলরেডি। সেইটা নিয়ে আমি আপনাদের এই ভিডিও আপনাদের সাথে আলোচনা করব। এর সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল কৌশিক দাস যা একটা কেস ফাইল করেছে সুপ্রিম কোর্টে, সেই কেসটা নিয়ে একটু খুব বড় আপডেটটা পাওয়া যাচ্ছে, সেইটাও নিয়ে আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমটা আমি বলি, আজকে আমি যেরকম আপনাদেরকে অলরেডি জানিয়েছিলাম কি সুপ্রিম কোর্টে কজ নম্বর 4-এ এনআইএস ডেলের মামলা আজকে হেয়ারিং হবে। সেই হেয়ারিংটা অলরেডি হয়ে গেছে, আর এর নেক্সট হেয়ারিং ডেটটা 28/7/2025 অলরেডি লিস্টেডও হয়ে গেছে। আজকে হেয়ারিংয়ে খুব বেশি আমরা ওখানে কিছু দেখতে পারলাম না, কারণ সুপ্রিম কোর্টে একটা রুল আছে কি যদি কেউ রেসপন্ডেন্ট না হলে পিটিশনের কোনো হেয়ারিংটাকে অ্যাডজর্ন নিতে চাইলে ওরা ম্যাক্সিমাম দুবার সেই হেয়ারিংটাকে অ্যাডজর্ন করতে পারবে। তো সেই রুলটাকে ফলো করে আজকে স্টেট অফ উড়িষ্যা আজকে যা হেয়ারিং ছিল সেটাকে অ্যাডজর্ন নিয়ে নিয়েছে। সেখানে পরিষ্কারভাবে লেখা আছে, অন রিকোয়েস্ট অফ দ্য লার্ন কাউন্সিল ফর রেসপন্ডেন্ট নাম্বার 1। রেসপন্ডেন্ট নাম্বার 1 এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে তো স্টেট অফ উড়িষ্যা আছে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো স্টেট অফ উড়িষ্যা উনি আজকে যা হেয়ারিং লিস্টিং ছিল সেটাকে উনি রিকোয়েস্ট করেছে কি সেই হেয়ারিংটাকে পোস্টপোন করা হোক, কোনো আপনাদের ল পয়েন্টে উনি আবার একটু আলোচনা করে তারপরে নেক্সট হেয়ারিংয়ে যেদিন এই কেসে আবার লিস্টিং হবে তারপরে পুরো ডিটেলসে এই কেসে আলোচনাটা আমরা দেখতে পারবো। তো স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আজকে হেয়ারিংটাকে পোস্টপোন করিয়ে দিয়েছে, আর নেক্সট হেয়ারিং ডেট অ্যাট প্রেজেন্ট যা আপনাদের বোর্ডে শো করেছে সুপ্রিম কোর্টে অফিসিয়াল ওয়েবসাইটে, সেটা হলো 28/7/2025। এইটা হলো আজকে হেয়ারিং আপডেট। তাছাড়া একটা বড় আপডেটটা পাওয়া যাচ্ছে সুপ্রিম কোর্টে যা রেসপন্ডেন্ট ছিল ওর রেসপন্ডেন্টে 3-4টে और ক্যাটেগরিটা অ্যাড করা হয়েছে। প্রথমটা আপনাদের জানা আছে, প্রথম যখন এই কেসটা করা হয়েছিল শুধুমাত্র রেসপন্ডেন্ট ছিল দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, কিন্তু আজকে যখন সুপ্রিম কোর্টে অফিসিয়াল ওয়েবসাইট আমি আবার চেক করেছি সেখানে 4টে আবার নতুন রেসপন্ডেন্টদেরকে অ্যাড করা হয়েছে। সেটা হলো দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, দ্য প্রেসিডেন্ট, দ্য সেক্রেটারি। দ্য প্রেসিডেন্ট, দ্য সেক্রেটারি এখানে হলো ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডে যারা প্রেসিডেন্ট আছে মানে গৌতম পাল বাবু, এর সাথে সাথে যারা প্রাইমারি বোর্ডে সেক্রেটারি আছে এইটাও ওদেরকে রেসপন্ডেন্ট হিসাবে অ্যাড করা হয়েছে। সেইটা কিন্তু আমাদের অলরেডি আমি আপনাদেরকে জানিয়েছিলাম হতে পারে এই কেসে অনেক আরও রেসপন্ডেন্টদেরকে অ্যাড করা হবে, যেরকম আপনাদের এনআইএস এনসিটি, কারণ এই দুজনই আমাদেরকে এই কোর্সটা করিয়েছিল। আর পুরোপুরি এনআইএস আর এনসিটি যদি আমাদের ফেভারে কোনো সাবমিশন সুপ্রিম কোর্টে দিয়ে দিলে আমাদের আশা করছি এই কেসে আমরা নিশ্চয়ই ওখান থেকে উইন করে যাবে। কিন্তু এনআইএস আর এনসিটিকে কোনোভাবে সুপ্রিম কোর্টে নিজে সাবমিশনটা দিতে হবে, তার জন্য আমাদেরকে ওদেরকে পার্টি করানো খুব দরকার আছে। এই কেসে ওদেরকে পার্টি করানো দরকার আছে। যাই হোক, অ্যাট প্রেজেন্ট এই কেসটা আমি অলরেডি আপনাদেরকে জানিয়ে দিয়েছি 22/7/2025 এই কেসে হেয়ারিংটা হবে, কিন্তু এটা একটা কম্পিউটার জেনারেটেড ডেট। কারণটা আমি বারবার এই জিনিসটা কেন বলছি, আপনাদের জানা আছে কি 3 না 4 জুলাই অবধি সুপ্রিম কোর্টের লাস্ট একটা টাইমলাইন বাঁধা আছে কি 3 মাস মধ্যে এই পুরো রিকমেন্ড প্রসেসটা শেষ করতে হবে যারা 1200 পিটিশনে ছিল। কিন্তু সেইটা আজকে 25 তারিখ হয়ে গেছে, কোনোভাবে আমরা অ্যাপয়েন্টমেন্ট জন্য নোটিশটা আমরা অফিসিয়াল ওয়েবসাইটে প্রাইমারি বোর্ডে এখনই আমি তো দেখতে পাচ্ছি না। এছাড়া যারা কলকাতা হাইকোর্ট থেকে যারা পিটিশনে ছিল ওদেরকেও কলকাতা হাইকোর্ট একটা অর্ডার পাস করেছে কি ওদেরকেও রিকমেন্ড প্রসেসে পার্টিসিপেট করাতে হবে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড থেকে। তার জন্য কোনো আলাদাভাবে এখনই আমি তো কোনো নোটিশটা দেখছি না, আর আজকে অলরেডি 25 তারিখ হয়ে গেছে। তো এক সপ্তাহ মধ্যে যারা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড ভাবছে কি এরা এলিজিবল ক্যান্ডিডেট আছে, পুরো যোগ্য ক্যান্ডিডেট, ওদেরকে জয়েনিং করাতে হবে কোনোভাবেই ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডকে। কারণ সুপ্রিম কোর্ট খুব পরিষ্কারভাবে জানিয়েছিল কি 3 মাস মধ্যে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করতে হবে। কিন্তু এটাও মানে আপনি এর আগে 2 মাস অলমোস্ট 2 মাস ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড ইচ্ছা করে পুরো টাইমটাকে ল্যাপস করে দিয়েছে। যখন সুপ্রিম কোর্টটা সামার ভ্যাকেশনে বন্ধ হয়ে গেছে তারপরে নোটিশটা ইস্যু করেছে। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড আগে থেকে জানতো কি যেরকম উনি নোটিশটা ইস্যু করবে ডকুমেন্ট ভেরিফিকেশনটা নিয়ে, তার মধ্যে নানা রকম এমনি পয়েন্টটা মেনশন আছে, সেইটা নিশ্চয়ই এনআইএস ডিলেটা আবার সুপ্রিম কোর্টে যাবে। তাই জন্য ওরা খুব একটা প্ল্যান করে নোটিশটা যখন সুপ্রিম কোর্ট বন্ধ হয়ে গেছে সেই সময় ওরা নোটিশটা ইস্যু করেছে। যাই হোক, কিন্তু আমি আশা করছি যখন সুপ্রিম কোর্টটা খুলবে 3 তারিখ না 4 তারিখে সামার ভ্যাকেশন
ভেরিফিকেশনটা শেষ হয়ে যাবে, এক্সাক্ট ডেটটা আমি জানি না সুপ্রিম কোর্টে। তারপরে আমি আশা করছি পরপর এই এনআইএস ডিলের মামলা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য করা হয়েছে সেই কেসটা আমরা হিয়ারিংটা খুব তাড়াতাড়ি দেখতে পারবো। আর আমার একটা যা পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে, সেই কেসটা যেদিন উঠবে সুপ্রিম কোর্টে, বিশেষ করে যদি এই কেসটা জাস্টিস গবাই স্যার বেঞ্চে উঠিয়ে গেলে একটা হিয়ারিং মধ্যেই আমাদের সব প্রবলেমটা সলভ হয়ে যাবে। কারণ জাস্টিস গবাই স্যার পুরো মামলাটা অলরেডি এই কেসে জানে কি কী করে এই কেসটা, কী করে এই ডিগ্রিটা করানো হয়েছিল, কী করে স্টেট গভর্নমেন্ট রেসপন্সিবল ছিল, কি কারা কারা আনট্রেন আছে ওদের পুরো ডেটা বেসটা এনআইএস ডিলেটকে পাঠানো হবে, এইসব কাজটা ছিল স্টেট গভর্নমেন্টদেরকে। কিন্তু আজকে 7 থেকে 8 বছর পরে স্টেট গভর্নমেন্ট নিজে স্ট্যান্ডটা পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে। আর নানা রকম ডকুমেন্ট চাওয়া হচ্ছে কি আমরা ইন সার্ভিস ছিলাম কি ছিলাম না, সে তার জন্য আমাদেরকে অনেক ডকুমেন্ট ওখানে দিতে হবে। যারা কলকাতা হাইকোর্ট থেকে কেস জিতেছে ওরা বলছে কি আমাদের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশনের নোটিশ কখন দেওয়া হবে। তো আপনাদের জানা আছে অ্যাট প্রেজেন্ট যা একটা টাইমলাইন বাঁধা আছে ওই সেইটা হলো 1200 ক্যান্ডিডেট যারা কৌশিক দাসের কেসে ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যুক্ত ছিল, শুধুমাত্র ওদের জন্য একটা টাইমলাইন বাঁধা হয়েছিল কি 3 মাস মধ্যে এদেরকে রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করতে হবে। কিন্তু যারা কলকাতা হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে এসেছে কি ওদেরকে আপনাদের রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করাতে হবে, তা কলকাতা হাইকোর্ট কোনো একটা টাইমলাইন ওখানে দিনে, মানে কি 3 মাস নাহলে 6 মাস নাহলে 5 মাস মধ্যে সেই রিক্রুটমেন্টটা কমপ্লিট করতে হবে। তাই জন্য বোর্ড পুরোপুরি ফ্রি আছে কি যখন ওর ইচ্ছা হবে সেই সময় উনি নোটিশটা দেবে যারা কলকাতা হাইকোর্ট থেকে জিতে এসেছে। সুপ্রিম কোর্টে একটা আলাদা ভার্ডিক্ট ছিল কি 3 মাস মধ্যে করতে হবে, কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে এমনি কোনো টাইম লিমিটটা নিয়ে কোনোভাবে অর্ডার দেওয়া হলো না। তাই জন্য হতে পারে 3 তারিখ পরে যখন এই কৌশিক দাসে 1200 যারা ক্যান্ডিডেট ওদের একটা ফুল অ্যান্ড ফাইনাল, যদি বোর্ড ভাববে কি হ্যাঁ এরা এলিজিবল ক্যান্ডিডেট, তাদের জন্য একটা নোটিশ ইস্যু করে কি এই ক্যান্ডিডেটটা আমরা পেয়েছি এলিজিবল আছে, এদেরকে জয়নিং লেটারটা দেওয়া হবে। তারপরে হতে পারে কি যারা কলকাতা হাইকোর্ট থেকে জিতেছে ওদের জন্য নোটিশটা আসবে ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য। কিন্তু এটাও 50-50, কারণ অ্যাট প্রেজেন্ট সেটা সিঙ্গল বেঞ্চ অর্ডার দিয়েছে। হতে পারে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড এই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে আপনাদের ডিভিশন বেঞ্চে চলে যাবে, নাহলে সুপ্রিম কোর্টে চলে যাবে, অনেক কিছু আছে। কারণটা কি আমাদের অ্যাট প্রেজেন্ট 2200 ভ্যাকেন্সি ফাঁকা আছে, তার মধ্যে এনআইএস ডিলেট আর 20-22 ডিলেট দুজনই সেই ভ্যাকেন্সির জন্য ফাইট করছে। কিন্তু শুধুমাত্র কলকাতা হাইকোর্ট যখন অর্ডারটা দিয়েছে অ্যাপ্রক্স ফিগারটা আমি জানি না, কিন্তু শুধু এনআইএস ডিলেট 3000 প্লাস হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাট প্রেজেন্ট ভ্যাকেন্সিটা শুধু 2200ই ফাঁকা আছে। তাহলে সেই ক্যান্ডিডেটদেরকে কী করে অ্যাডজাস্ট করা যাবে, এখানে তো কোনোভাবে সেইটা অ্যাডজাস্ট করা যাবে না। তারপরে 20-22 রেগুলার ডিএলএডরাও আছে যাদেরকে আপনাদেরকে এই রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করাতে হবে। তাহলে এখানে খুব মানে একটা প্রবলেম ক্রিয়েট হবে। আমি যতদূর ভাবছি অ্যাডিশনাল পোস্টটা ক্রিয়েট করে, কারণ একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে একটা সার্ভিস রুল আছে ম্যাক্সিমাম 10% থেকে বেশি অ্যাডিশনাল পোস্টটা ক্রিয়েট করা যাবে না। তাহলে যদি আমি ধরে রাখছি 10,000 অ্যারাউন্ড পোস্ট ছিল, যদি 10% হলে 1000 পোস্ট, আর এখানে 2000 পোস্ট ফাঁকা আছে, মানে 3000 পোস্ট আমি ধরে রাখছি ফাঁকা আছে। অ্যাট প্রেজেন্ট শুধু 2000 না 2200 পোস্ট ফাঁকা আছে, কিন্তু আমি ওভারঅল অ্যাডিশনাল পোস্টটাও আমি অ্যাড করে নিচ্ছি, তো 3000 পোস্টটা ফাঁকা আছে। আর শুধুমাত্র এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটরাও কলকাতা হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট দুটো মিলে 3000 প্লাস হয়ে যাচ্ছে। তাহলে কীভাবে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড এদেরকে অ্যাডজাস্ট করবে? নিশ্চয়ই ওখানে যা একটা কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছে সেটা ম্যারিট হিসাবে ওদেরকে জয়েনিং দিতে হবে, কিন্তু ম্যারিট যখন করবে যখন ওরা করবে তো নিশ্চয়ই ওরা যখন পুরো যারা ক্যান্ডিডেট অলরেডি ইন সার্ভিসে আছে তাদেরকেও এই ম্যারিটে এফেক্টে দিতে হবে। কারণটা যখন ম্যারিট মানেটা কী হলো, পুরোপুরি রিকমেন্ডটা তো আবার ম্যারিটে ফেলতে হবে। তাহলে সেখানে একটা প্রবলেম হচ্ছে, কারণ অনেকজন তো অলরেডি 1 বছর থেকে বেশি ওরা অলরেডি চাকরি করছে, আবার নতুন করে ম্যারিট করলে হতে পারে অনেক ক্যান্ডিডেট যারা ইন সার্ভিসে আছে ওদের চাকরিটা বাতিল হয়ে যাবে ম্যারিট হিসাবে। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অনেক কমপ্লেক্স করে দিয়েছে মামলাটা, আর এই পুরো মামলাটা কমপ্লেক্স করেছে নিজে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড। যখন আমাদের এই ডিগ্রিটা ইনভ্যালিড করা হয়েছিল, বিহার গভর্নমেন্ট কী করেছে, যারা যারা এনআইএস ডিলেট ছিল, বিহার অথবা আপনাদের কেবিএস দুটোই এইরকমই করেছে, যারা যারা এনআইএস ডিলেট ছিল ওদের সিটটাকে রিজার্ভ রেখে দিয়েছে কি যখন এদের ডিগ্রিটা আবার ভ্যালিড হবে এদেরকে চাকরি দেওয়া হবে। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমাদের কী করেছে, এনআইএস ডিলেটদেরকে পুরোপুরি বাদ দিয়ে দিয়েছে। তাই জন্য এই পুরো প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে। এখানে সিটটা আছে মোটামুটি 2000 থেকে 2200, শুধুমাত্র এনআইএস ডিএলএড হয়ে গেছে 3000 প্লাস, তারপরে 20-22 রেগুলার ডিএলএডরা অ্যারাউন্ড, আমি অ্যাপ্রক্সটা এক্সাক্ট ফিগারটা জানি না, ওরাও 1000 প্লাস এমনি হতেই পারে। তো 4000 প্লাস আপনাদের ক্যান্ডিডেট আছে আর 2000 প্লাস মাত্র সিট আছে। তাহলে সেইটা কী করে অ্যাডজাস্ট করবে? যদি
যদি আপনাদের মেরিট লিস্টে হিসাবে ফেললে তো আবার পুরো প্যানেলটাকে রিপ্যানেল করতে হবে। মেরিট লিস্ট মানে তো এই হলো পুরো আবার নতুন করে মেরিটটা বের করবে, তারপরে যাদের মেরিটের ভিতরে যারা আসবে ওদেরকে চাকরি হবে, যারা মেরিটের বাইরে যারা চলে যাবে ওদের চাকরিটা হবে না। তো সেরকম অনেক প্রবলেম আছে, সেই প্রবলেমটাকে কী করে সলভ করে প্রাইমারি বোর্ড সেটা ওদের দায়িত্ব আছে। কিন্তু আশা করছি এনআইএস ডিএলএড যখন সুপ্রিম কোর্টে এই মামলাটা আবার পুরো যাবে আমরা নিশ্চয়ই ওখান থেকে উইন করে যাব। কিছু নতুন আপডেট আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।